আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক অঙ্গনে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে উত্তরাঞ্চল সহ দেশের কয়েক জেলার জনজীবন। তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে, কর্মজীবীদের দুর্ভোগ। এবং 8 দফা দাবিতে গাইবান্ধা ও মানিকগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কয়েক কিলোমিটার রাস্তার তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা। দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিভাগীয় এনসিপির নেতা গুরুতর আহত হওয়ায় যশোরের সকল সীমান্তে তল্লাশি এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজেপি। এই ঘটনায় জড়িতরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। একই সাথে যশোরের সকল সীমান্তে অতিরিক্ত বিজেপি মোতায়েন করা হয়েছে। এছাড়া যে সকল সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব কথা জানান। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। 18 বছর পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। নিজ জেলার সন্তানকে কাছে পাবেন এমন আশায় বিভোর বগুড়াবাসী। শহরের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার আড্ডা, সবখানে এখন একটাই আলোচনা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ছেলে ফিরছেন ঘরে। বগুড়া থেকে আজিজুল হাকিম রোমনের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়া সদর 6 আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তাকে বরণ করে নিতে শহরের বিভিন্ন এলাকার দলীয় কার্যালয় ও সমর্থকদের বাসাবাড়িতে চলছে নানা ধরনের প্রস্তুতি। কোথাও চলছে আনন্দ মিছিল, কোথাও আবার আলোচনা সভা। অনেকেই বলছেন এই প্রত্যাবর্তন তাদের জন্য নতুন অনুপ্রেরণা। এটা কিছু কিছু আনন্দ আছে যেটা মানে প্রকাশ করার না, মানে সেটা বুঝে নিতে হয় যে এই আনন্দটা কতটা মানুষের গভীরে, মানুষের হৃদয়ে। এরকম কিন্তু একটা আমেজ শুরু হয়েছে। মানুষ কিন্তু দিন গুনছে যে আর কয়দিন পরে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে। 2007 সালে 11-র সময় শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার জন্য তারেক রহমানের দেশ ছাড়তে বাধ্য হতে হয়। দীর্ঘদিন পর তার দেশে ফেরার খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি। পলিটিক্যাল ইস্যুর বাইরেও বগুড়ার লোকজন অবশ্যই ঘরের সন্তান ঘরে ফিরবে এজন্য উন্মুখ হয়ে আছে এবং আমরা চাই উনি এসে রাজনীতির হাল ধরবেন। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে আসতেছেন, এর জন্য বগুড়াবাসী অনেক আনন্দিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বগুড়া সহ সারা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। বগুড়ার মানুষ তারেক রহমানকে বগুড়ায় স্বাগত জানাবে। তারেক রহমান বলেছিলেন জনগণের সরকার চাই, একটি নির্বাচিত সরকার চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালনা করবে। দীর্ঘদিন অবহেলিত বগুড়াবাসীর ভাগ্য উন্নয়নে এবার নতুন ছোঁয়া লাগবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। অপেক্ষার প্রহর গুনছেন বগুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালে দলের বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বক্তব্য রাখেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সভায় উপস্থিত ছিলেন। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর সংসদীয় আসনে আজও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এ সময়
উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে গতকাল বগুড়ার 7 আসনে বেগম খালেদা জিয়া এবং সদর 6 আসনে তারেক রহমানের পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রার্থীর পক্ষে জামায়াত নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ওই আসনে জামায়াত বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম ও চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় 11টি আসনে মোট 55টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি 20টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এছাড়া জামায়াতের পক্ষ থেকে 9টি, এনসিপি 1টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3টি ও স্বতন্ত্র প্রার্থীর 10টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 1, শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নরসিংদী 1 আসনে বইছে নির্বাচনী আমেজ। দলীয় সভা, মতবিনিময়, উঠোন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আর জামায়াতে ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া। এছাড়াও মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকত সরকার। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। নরসিংদী সদর মাধবদী নিয়ে গঠিত এই আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। তাই ভোটের সমীকরণে শ্রমিকরা রাখতে পারে বড় ভূমিকা। এছাড়া শিল্পপতি এবং মাধবদীর বাবুরহাটের কাপড় ব্যবসায়ীরাও বদলে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। যেই সরকারে আগে আসছে অথচ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউই লাভবান না, কিন্তু আশা তো বারবার তারা দিয়েই গেছে, বলে ততটুকু কিন্তু করে না। আমরা 2টা ব্রিজ চাই, একটা 14 ব্রিজ, একটা আলোকবালি ব্রিজ। জনগণ অধীর আগ্রহ ছিল, সেই দিনটা আসছে। আমরাও আশাবাদী যে খুব একটা ভালো ভোট হবে। তফসিলের পর শোডাউন বন্ধ থাকলেও নানান উপায়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের আসনের নানা সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন হাত পাকা প্রতীকের প্রার্থী। ভোটাররা অপেক্ষায় আছে যে এইবার তারা ইসলামের পক্ষে ভোট দিবে। আমরা অনেক দেখছি, এবার ইসলামের পক্ষে আমরা থাকব এবং হাত পাকা মার্কাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের প্রার্থী ইব্রাহিম ভুইয়া তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। মানুষের মাঠে ময়দানে যখন যাই, একটা কথাই বলে যে এবার ভোট আমরা যদি দিতে পারি, ভোট বিপ্লব হবে, আপনাদের বস্তা সালা দিয়ে নরসিংদীর ভাষায় ভোট নিতে হবে, একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা ইসলামের পক্ষে হবে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয়। এই আসন থেকে 2005 সালে সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মিলাদ, উঠান বৈঠক ও দলীয় বৈঠক করে ভোটের মাঠ গোছাচ্ছেন তিনি। প্রতিশ্রুতি আমরা দিচ্ছি জনগণকে, আপনারা যদি জনগণের ম্যান্ডেট রায় পাই, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের অর্পণ করে, মানুষের কল্যাণে যে প্রতিশ্রুতি অঙ্গীকার যেটা করেছি, যে ওয়াদা আমরা করেছি, সেগুলো আমাদের যে ইশতেহারের মধ্যে আমরা নিয়ে আসতেছি, এগুলো অবশ্যই এগুলো আমরা বাস্তবায়ন করব। আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা এই আসনের ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নরসিংদী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ষোলগাছি ইউনিয়নের রামরাইপুর কৃষ্ণ মন্দিরে এই প্রার্থনার আয়োজন করে ষোলগাছি ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন নির্বাচনে নওগাঁ 5 সদর আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু।
তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চল সহ দেশের কয়েক জেলার জনজীবন। এর মধ্যে কুড়িগ্রামে গত কয়েক দিন ধরে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও চরাঞ্চলের বাসিন্দারা। কুড়িগ্রামে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গায় 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি, দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে সড়কগুলোতে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। দিনাজপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা ঠান্ডা কম থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যায়। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। এদিকে সীমান্তবর্তী জেলা শেরপুরে ঝেঁকে বসা পৌষের শীতে কাঁপছে মানুষ। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবনে বাড়ছে ভোগান্তি, ব্যাহত হচ্ছে কৃষিকাজ, বাড়ছে ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্ট সহ অন্যান্য শীতজনিত রোগ। বর্তমানে ঠান্ডা বেশি, মানুষের কাজকাম করতে পারে না, ঠান্ডা আমাদের যেতে পারে না, অসুখ টসুখ বেশি, ঠান্ডা খুব বেশি, কুয়াশা পড়তেছে, বুঝতে নাই বাড়ি বাড়ি না ঠিক মতন, হাট বেরো বাড়ি ঠিক মতন। রাস্তাঘাটে মানুষের গাড়ি ঘোড়া চলতেছে, দেখা যায় না, তারপরে আপনার কাজকর্ম করা পাইতেছে না। শীত আজ 3 দিন ধরে খুব বেশি, শীত করে হবাইতেছি না। আমরা রাতের বেলা রাস্তায় নাইট টুট করি, যার সহ্য করে হবাইতেছি না। শীতের কিছু কাপড় চোপড় হলে ভালো হইতো। কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জের ধরে খোকন মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের তেলিখাই গ্রামে ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া তেলিখাই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে। ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যা, আদিবাসীদের উপর হামলা সহ সংখ্যালঘুদের উপর সংঘটিত সহিংসতার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চার নেতারা বক্তব্য রাখেন। 8 দফা দাবিতে পরীক্ষা বর্জন করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাইবান্ধার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত গাইবান্ধা টু সাঘাটা আঞ্চলিক সড়কে কর্মসূচি পালন করা হয়। এতে দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। একই দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11টায় মহাসড়ক সংলগ্ন ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় 5 কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বেলা 12টায় অবরোধ তুলে নেওয়া হয়। শেরপুরের নকলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় 7টি অবৈধ ইট ভাটাকে সর্বমোট 22,50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নকলা থানার পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা করেন। জয়পুরহাট ও শেরপুরের হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেক কমেছে। এতে ক্রেতারা স্বস্তি জানালেও লোকসানের মুখে কৃষকরা। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় দিন দিন দাম আরও কমে আসবে। বর্তমানে জয়পুরহাটে খুচরা বাজারে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি 15 থেকে 20 টাকা, বেগুন ও সিম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। এছাড়া মূলা 20, টমেটো 70, নতুন আলু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে শেরপুরের বাজারে ফুলকপির দামে ধস নেমেছে। শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সংলগ্ন পাইকারি কাঁচা বাজারে প্রতি কেজি ফুলকপি সর্বোচ্চ 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না বলে জানান কৃষকরা।
নাটোরের নারদ নদ থেকে বর্জ্য অপসারণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সকালে শহরের হোগলবাড়িয়া এলাকা থেকে অপসারণ কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করায় নদ দখল সহ গৃহস্থালীয় আবর্জনা ও জলজ উদ্ভিদে পরিপূর্ণ হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। দুপুরে পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এর আগে নাটোর পৌরসভার পক্ষ থেকে নারদ নদ আংশিক পরিষ্কার করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।